সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমরা যারা বিবিএতে আছো বা বিবিএস ফার্স্ট কোর্সে আছো, তোমাদের জন্যই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নামে যে সাবজেক্ট আছে সেখান থেকে অ্যাডজাস্টিং এন্ট্রি চ্যাপ্টারের একটা বেসিক ক্লাস এবং সাজেশন নিয়ে হাজির হলাম। তো বিবিএতে 4টা ডিপার্টমেন্ট আছে: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং। অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্টের সাবজেক্টের নাম হলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, আর যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছো সাবজেক্টটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নামে আছে। আর ডিগ্রি যারা ফার্স্ট ইয়ার আছে তাদেরও কিন্তু প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। অ্যাডজাস্টিং এন্ট্রির আজকে বেসিক ক্লাসটা দেখা হয়ে গেলে তোমাদের এই চ্যাপ্টারের 90% কভার হয়ে যাবে। আর সবাই জানো যে অ্যাডজাস্টিং এন্ট্রি থেকে প্রতি বছর অঙ্ক আসে, এবছরও আসবে। তো কথা না বাড়িয়ে আমরা প্রথমে বেসিক ক্লাসটা একটু খেয়াল করি, তারপর সাজেশনটা দেখব। আমি স্ক্রিনের দিকে যদি তোমরা খেয়াল করো, যে অঙ্ক সমাধানের আগে অবশ্যই যে জিনিসগুলো জানা থাকতে হবে, তার মধ্যে প্রথম যেটা সেটা হলো অ্যাডজাস্টিং এন্ট্রি বা সমন্বয় দাখিলা বলতে আমরা কি বুঝি। একটি কারবার প্রতিষ্ঠান হিসাবকাল শেষে চূড়ান্ত হিসাব তৈরি করার সময় অলিখিত লেনদেনসমূহ যেমন বকেয়া খরচ, বকেয়া আয়, অগ্রিম খরচ, অগ্রিম আয়, অবচয়, অনাদায়ী দেনা সঞ্চিতি, সমাপনী মজুদ ইত্যাদি হিসাবসমূহকে সংশ্লিষ্ট হিসাবের সাথে যোগ বা বিয়োগ করার জন্য যে দাখিলার প্রয়োজন হয় তাকে সমন্বয় জাবেদা বা সমন্বয় দাখিলা বা অ্যাডজাস্টিং এন্ট্রি বলে। এরপরে আমরা দেখব রুলস ফর অ্যাডজাস্টিং এন্ট্রি, অর্থাৎ সমন্বয় দাখিলার কিছু নিয়ম। 1 নাম্বার হলো প্রিপেড এক্সপেন্সেস ইনিশিয়ালি রেকর্ডেড অ্যাজ অ্যাসেটস অর অ্যাসেটস মেথড, অর্থাৎ অগ্রিম খরচ প্রাথমিক জাবেদা সম্পত্তি হিসেবে যদি অন্তর্ভুক্ত হয়, যেমন ফর প্রিপেড রেন্ট অগ্রিম ভাড়ার ক্ষেত্রে, অগ্রিম ভাড়ার ক্ষেত্রে রেন্ট এক্সপেন্সেস ডেবিট হবে, প্রিপেড রেন্ট ক্রেডিট হবে। অর্থাৎ তোমাদের সম্পত্তি হিসাবে এটা দেখানো হয়েছিল প্রিপেড রেন্ট, এখন তুমি যদি সেটা খরচ হিসাবে সমন্বয় করো, অগ্রিম খরচকে প্রাথমিক জাবেদা সম্পত্তি হিসাবে অন্তর্ভুক্ত হলে ফর প্রিপেড রেন্ট অগ্রিম ভাড়ার ক্ষেত্রে কি হবে, রেন্ট এক্সপেন্সেস ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট। একটা জিনিস খেয়াল করো, এখানে শুধু প্রিপেড রেন্টের ক্ষেত্রে বুঝাচ্ছে, এরকম প্রিপেড যে কোনো খরচ সম্পত্তি হিসাবে যদি দেখানো হয়, পরবর্তীতে সেটাকে যদি আমরা সমন্বয় করি তাহলে ওই এক্সপেন্সেসটা ডেবিট হবে, ওই এক্সপেন্সেস যেটা প্রিপেড ছিল বা অগ্রিম ছিল সেটা ক্রেডিট হবে। যেমন ফর প্রিপেড ইন্স্যুরেন্স, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। ফর প্রিপেড রেন্টের ক্ষেত্রে কি ছিল, রেন্ট এক্সপেন্সেস ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। ফর প্রিপেড অ্যাডভার্টাইজিং মানে অগ্রিম বিজ্ঞাপনের ক্ষেত্রে ঠিক একই, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ডেবিট হবে, প্রিপেড অ্যাডভার্টাইজিংটা ক্রেডিট হবে, অর্থাৎ ওই খরচটা ডেবিট হবে, তার প্রিপেডটা ক্রেডিট হবে। ফর স্টোর সাপ্লাইজ মজুদ মনিহারের ক্ষেত্রে স্টোর সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট হবে, স্টোর সাপ্লাইজটা ক্রেডিট হবে। অর্থাৎ এটা তোমাদের ব্যালেন্সে প্রথমে স্টোর সাপ্লাইজ হিসেবে দেখাইছে, এখন সেটা খরচ হিসেবে আমরা সমন্বয় করতেছি। স্টোর সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট, স্টোর সাপ্লাইজটা কমে যাবে, সেজন্য ক্রেডিট। ফর অফিস সাপ্লাইজ অফিস মনিহারের ক্ষেত্রেও ঠিক একই, খরচ বাড়বে অফিস সাপ্লাইজ এক্সপেন্সেস, আর অফিস সাপ্লাইজের পরিমাণটা মজুদ থেকে কমে যাবে, অফিস সাপ্লাইজ ক্রেডিট হবে। পরবর্তী আমরা যদি খেয়াল করি রুলস নাম্বার 2, অ্যাডভান্স রেভিনিউ or revenue received in advance initially recorded as revenue or revenue method, অর্থাৎ অগ্রিম প্রাপ্ত আয় প্রাথমিকভাবে যদি আয় হিসাবে সমন্বয় করা হয়, মানে প্রাথমিকভাবে সেটা আয় হিসাবে সমন্বয় করা হয়েছে, এখন আমরা কি করব, এটাকে মানে অগ্রিম প্রাপ্ত আয়টাকে সমন্বয় জাবেদা দিব। যেমন রেন্টের ক্ষেত্রে ফর রেন্ট রেভিনিউ ভাড়া বাবদ আয়ের ক্ষেত্রে কি হবে, ওই রেন্ট রেভিনিউর পরিমাণটা কমে যাবে, সেজন্য রেন্ট রেভিনিউ ডেবিট হবে। আর আনান রেন্ট রেভিনিউ মানে অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, এটা একটা দায়, সেজন্য ক্রেডিট হবে। ফর ম্যানেজমেন্ট ফিস রেভিনিউ, ম্যানেজমেন্ট ফিস রেভিনিউর ক্ষেত্রেও ঠিক একই, ম্যানেজমেন্ট ফিস রেভিনিউটা ডেবিট হবে। আর আনআর্ন ম্যানেজমেন্ট ফিস রেভিনিউ, আনআর্ন ম্যানেজমেন্ট ফিস রেভিনিউ বলতে আমরা কি বুঝি, অনুপার্জিত ম্যানেজমেন্ট ফিস বা অগ্রিম ম্যানেজমেন্ট ফিস রেভিনিউ ক্রেডিট। দেখো এখানে ম্যানেজমেন্ট ফিস রেভিনিউটা কমে যাচ্ছে আর আনআর্ন ম্যানেজমেন্ট ফিস রেভিনিউটা বেড়ে যাচ্ছে। রেভিনিউ যদি কমে যায় সেজন্য ডেবিট হয়, আর আনআর্ন ম্যানেজমেন্ট ফিস এটা একটা দায়, সেজন্য ক্রেডিট। 3 নাম্বার হলো ফর ইন্টারেস্ট রেভিনিউ, সুদ বাবদ আয়ের ক্ষেত্রে ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট হবে, আনআর্ন ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট হবে। ফর সার্ভিস রেভিনিউ সেবা বাবদ আয়ের ক্ষেত্রে সার্ভিস রেভিনিউ ডেবিট হবে, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। এখানে একটা জিনিস খেয়াল করতেছো, রেভিনিউগুলো সবসময় ডেবিট হয়ে যাচ্ছে আর আনআর্ন রেভিনিউটা ক্রেডিট হচ্ছে। রেন্টের ক্ষেত্রে রেন্ট রেভিনিউ ডেবিট, আনআর্ন রেন্ট রেভিনিউ ক্রেডিট। ম্যানেজমেন্ট ফিসের ক্ষেত্রে ম্যানেজমেন্ট ফিস রেভিনিউ ডেবিট, আনআর্ন ম্যানেজমেন্ট ফিস রেভিনিউ ক্রেডিট। ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট, আনআর্ন ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট।
অর্থাৎ আয়গুলোর পরিমাণ কমে যাচ্ছে, সেজন্য ওই আয়টা ডেবিট হয়ে যাচ্ছে। অন্যদিকে অনুপার্জিত আয় বা অগ্রিম আয়টা বেড়ে যাচ্ছে, এটা একটা দায়, সেজন্য দায় সবসময় ক্রেডিট হয় বলে ওই আনআর্নড রেভিনিউটা ক্রেডিট হচ্ছে। এরপরের ক্ষেত্রে আমরা যদি দেখি 3 নম্বরে অ্যাক্রুড ডিউ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, বকেয়া খরচ চলে। সিম্পল একদম, আয়ের বিপরীত। বকেয়া যদি খরচ হয়, ওই খরচটার পরিমাণ কি হয়, বাড়ে, সেজন্য খরচটা ডেবিট হবে। আর বকেয়া খরচ কিন্তু দায়, দায় বাড়লে ক্রেডিট হয়, সেজন্য ওই বকেয়া খরচটা ক্রেডিট হবে। যেমন আমরা যদি খেয়াল করি, ফর স্যালারিজ অর ওয়েজেস এক্সপেন্সেস ডিউ, বকেয়া বেতন বা মজুরির ক্ষেত্রে, তাহলে বকেয়া বেতন বা মজুরি একটা খরচ, এটা আমরা ওই খরচের সাথে যোগ করব, খরচটা আরও বেড়ে যাবে, সেজন্য স্যালারি আর ওয়েজেস এক্সপেন্সেস ডেবিট হবে। আর স্যালারি আর ওয়েজেস এক্সপেন্সেস পেয়েবল, এটা দায়ের সৃষ্টি হবে খরচ বকেয়া হলে, সেজন্য এটা ক্রেডিট হবে। অর্থাৎ অ্যাডভান্স রেভিনিউর বিপরীত। অ্যাডভান্স রেভিনিউ আমরা যেভাবে করছি, অ্যাক্রুড এক্সপেন্সেস তার বিপরীত করব। তাহলে আমরা যদি ঠিক একইভাবে যতগুলো খরচ তুমি দেখো, সবগুলো খরচের বকেয়া যাবে না, কিন্তু একই, ওই খরচটা ডেবিট হয়, তার বকেয়া খরচটা ক্রেডিট হয়। ঠিক আছে? তো অফিস রেন্ট অ্যাক্রুড, তাহলে অফিস রেন্ট এক্সপেন্সেস ডেবিট, অফিস রেন্ট এক্সপেন্সেস পেয়েবল ক্রেডিট। দেখো আগেরটাতে স্যালারি আর ওয়েজেস এক্সপেন্সেস ডেবিট ছিল, স্যালারি আর ওয়েজেস এক্সপেন্সেস পেয়েবল ক্রেডিট ছিল। অফিস রেন্টের ক্ষেত্রে অফিস রেন্ট অ্যাক্রুডের ক্ষেত্রে অফিস রেন্ট এক্সপেন্সেস ডেবিট, অফিস রেন্ট এক্সপেন্সেস পেয়েবল ক্রেডিট। আমরা যদি আরেকটা খেয়াল করি, যেমন ইন্টারেস্ট এক্সপেন্সেস ডিউ, বকেয়া সুদের ক্ষেত্রে ইন্টারেস্ট এক্সপেন্সেসটা ডেবিট হয়ে যাবে, ইন্টারেস্ট এক্সপেন্সেস পেয়েবলটা ক্রেডিট হয়ে যাবে। ফর এনি আদার এক্সপেন্সেস ডিউ, অন্যান্য যে কোনো বকেয়া খরচের ক্ষেত্রেও ওই খরচটা অর্থাৎ পার্টিকুলার এক্সপেন্সেসটা ডেবিট হবে, পার্টিকুলার এক্সপেন্সেস পেয়েবল যেটা বকেয়া খরচ যেটা, সেটা ক্রেডিট হবে। কারণ বকেয়া খরচ ওই খরচের সাথে যোগ হয়ে আরও বৃদ্ধি পায়, সেজন্য খরচটা ডেবিট হয়। আর বকেয়া যেহেতু খরচ, এটা একটা দায়, সেজন্য তার বকেয়া খরচটা ক্রেডিট হয়। পরবর্তীতে আমরা যদি দেখি 4 নম্বরে ব্যাড ডেপ্ট অর আনকালেক্টেবল এক্সপেন্সেস অ্যান্ড অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টস অর আনকালেক্টেবল এক্সপেন্সেস, অনাদায়ী দেনা ও অনাদায়ী দেনা সঞ্চিতির ক্ষেত্রে। ফর ব্যাড ডেট অর আনকালেক্টেবল এক্সপেন্সেস, অনাদায়ী দেনার জন্য যাবে দেওয়া হবে কি, ব্যাড ডেট অর আনকালেক্টেবল এক্সপেন্সেস ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অনাদায়ী দেনা একটা ক্ষতি, সেজন্য ক্ষতি খরচ জাবেদায় ডেবিট হয়। আর এটার দ্বারা দেনাদারের পরিমাণ কমে যায়, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, সেজন্য দেনাদারটা বা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ফর অ্যালাউন্স ফর ব্যাড ডেট, অনাদায়ী দেনা সঞ্চিতির ক্ষেত্রে ব্যাড ডেট এক্সপেন্সেস ডেবিট হবে, ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবলের জায়গায় এখানে অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট হবে অনাদায়ী দেনা সঞ্চিতির ক্ষেত্রে। আর অনাদায়ী দেনার ক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়। তার মানে ক্রেডিটটা পরিবর্তন হচ্ছে, ডেবিটটা একই থেকে যাচ্ছে। 3 নম্বরে ইফ ব্যাড ডেট রিটার্ন অফ এগেইনস্ট, যদি অনাদায়ী দেনা অবলোপন করা হয়, তাহলে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস এক্সপেন্সেস ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। পরবর্তী যদি আমরা খেয়াল করি, 1 নম্বরে ফর ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেটস, স্থায়ী সম্পত্তির অবচয়ের ক্ষেত্রে, স্থায়ী সম্পত্তির অবচয়ের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট হবে, সমন্বয় জাবেদা। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা পুঞ্জীভূত অবচয় ক্রেডিট হবে। ফর ইন্টারেস্ট অন ড্রয়িং, অর্থাৎ উত্তোলনের উপর সুদের ক্ষেত্রে ক্যাপিটাল অথবা ড্রয়িংসকে ডেবিট করতে হবে, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট করতে হবে। কারণ উত্তোলনের সুদ ব্যবসায়ের আয়, সেজন্য আয় ক্রেডিট হয়েছে। আর উত্তোলনের সুদের দ্বারায় আমাদের মূলধনের পরিমাণ কমে যায়, সেজন্য মূলধন ডেবিট অথবা ড্রয়িংস উত্তোলনটাকে ডেবিট করতে হবে। ফর ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মূলধনের উপর সুদের জন্য, উত্তোলনের সুদের বিপরীত কিন্তু মূলধনের সুদের ক্ষেত্রে হবে ইন্টারেস্ট এক্সপেন্সেস, মূলধনের সুদ ব্যবসায়ের খরচ, সেজন্য ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট। আর এটা মূলধনকে আরও বাড়ায়, সেজন্য ক্যাপিটাল ক্রেডিট। পার্সেস নট রেকর্ডেড অর পার্সেস ওমিটেড, অলিখিত ক্রয়ের ক্ষেত্রে পার্সেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অলিখিত ক্রয়, এটার জন্য ক্রয়কে বা আরও মানে লিখতে হবে বা ক্রয়কে বাড়াইতে হবে, ক্রয় বাড়লে খরচ বাড়ে, সেজন্য পার্সেস ডেবিট হবে। আর ক্রয়ের ক্ষেত্রে পাওনাদারের সৃষ্টি হয়, পাওনাদার হলো দায়, দায় বাড়লে ক্রেডিট হয়, সেজন্য অ্যাকাউন্টস পেয়েবলটা ক্রেডিট হবে। সেলস নট রেকর্ডেড অর সেলস ওমিটেড, অলিখিত বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, বিক্রয় বাড়লে দেনাদার বাড়ে, সেজন্য অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে। যেহেতু অ্যাকাউন্টস রিসিভেবল সম্পদ, সেজন্য এটা ডেবিট হচ্ছে। সেলস একটা আয়, আয় বাড়লে ক্রেডিট হয়, সেজন্য সেলস ক্রেডিট করতে হবে। এরপরে আমরা একটা সাজেশন দেখব। প্রথমে সাজেশনের প্রশ্নটার দিকে একটু খেয়াল করি, তারপর এটা সলভ দেখাবো। মিস্টার সঞ্জয় স্টার্টেড হিজ অটো সার্ভিস বিজনেস অন জানুয়ারি 1, 2019, অর্থাৎ জনাব সঞ্জয় 1 জানুয়ারি 2019 সালে তার অটো সার্ভিস বিজনেস শুরু করে। অন 31 December 2019, দ্য ব্যালেন্স অফ ভেরিয়াস অ্যাকাউন্টস অফ হিজ বিজনেস আর এস ফলোস,
অর্থাৎ 31 ডিসেম্বর 2019 সালে তার ব্যবসায়ের বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত বা ব্যালেন্স নিচে দেওয়া হলো, যেমন প্রিপেড ইন্স্যুরেন্স মানে অগ্রিম বীমা, তার ব্যালেন্স 30,000, ইকুইপমেন্ট তার ব্যালেন্স 2 লাখ, আনআর্ন সার্ভিস রেভিনিউ তার ব্যালেন্স হলো 35,000, সার্ভিস রেভিনিউ হলো 75,000, সাপ্লাইস হলো 10,000। এ হলো তার ব্যবসায়ের ব্যালেন্স। এরপরে কিছু অ্যানালাইসিস আছে, দেখো অ্যানালাইসিস রিভিলস দ্য ফলোইং অ্যাডিশনাল ডাটা, অতিরিক্ত তথ্য বিশ্লেষণ করে তারা নিম্নলিখিত ডাটাগুলো পাইলো। এ নাম্বার বলছে প্রিপেড ইন্স্যুরেন্স ইজ এ 3-year পলিসি স্টার্টিং ফ্রম জানুয়ারি 1, 2019, অর্থাৎ 3 বছরের জন্য তারা কি করছে অগ্রিম বীমা দিছিল এবং সেটা শুরু হয়েছিল 1 জানুয়ারি 2019 সালে। ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট ইজ টাকা 20,000 পার ইয়ার, বছরে 20,000 টাকা অবশ্যই ধার্য করতে হবে অফিস ইকুইপমেন্টের উপর। সি নাম্বার বলছে হাফ অফ দ্য আনআর্নড সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড ডিউরিং দ্য পিরিয়ড, চলতি বছরে, ডিউরিং দ্য পিরিয়ড মানে চলতি বছরে তাদের অর্ধেক আনআর্নড রেভিনিউ কি করতে হবে, আর্ন করতে, উপার্জন করতে দেখাইতে হবে। অনুপার্জিত আয়কে উপার্জিত আয় হিসাবে দেখাইতে হবে অর্ধেক। ডি নাম্বার বলছে অন ডিসেম্বর 31 আনইউজ সাপ্লাইস শোস এ ব্যালেন্স অফ টাকা 4,000, অর্থাৎ এখানে অব্যবহৃত যে সাপ্লাইসের ব্যালেন্স আছে 10,000 টাকা, সেটা দেখাচ্ছে বছর শেষে 4,000 টাকা। তো করতে বলছে কি দেখো, রিকোয়ার্ড জার্নালাইজ যে অ্যাডজাস্টিং এন্ট্রি ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2019। এই চারটা সমন্বয় জাবেদা দিতে হবে। আমরা পরবর্তী পেজে আসলাম, সমন্বয় জাবেদার জন্য একটা ঘর রেডি করলাম, উপরে কোম্পানির নাম দিলাম মিস্টার সঞ্জয়, ব্যক্তির নাম, অ্যাডজাস্টিং এন্ট্রি। এখন আমরা সমন্বয়গুলো একটা একটা পরে জার্নাল বুঝাবো। আবার একটু খেয়াল করো এ নাম্বার থেকে, প্রিপেড ইন্স্যুরেন্স ইজ এ 3-year পলিসি স্টার্টিং ফ্রম জানুয়ারি 1, 2019, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ প্রিপেড ইন্স্যুরেন্স 30,000 টাকা, ওরা বলতেছে এটা 3 বছরের জন্য অগ্রিম বীমা দেওয়া হয়েছে এবং এটা শুরু হয়েছে 1 জানুয়ারি 2019 সাল থেকে। তাহলে আমরা সমন্বয় জাবেদা দেখাচ্ছি কখনে 31 ডিসেম্বর 2019, তার মানে জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 1 বছর। তাহলে এই 30,000 টাকা যদি 3 বছরের হয়, 1 বছর যেহেতু অতিবাহিত হয়ে গেছে, 1 বছর খরচ হিসেবে দেখাইতে হবে। তার মানে এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট হবে আর এই প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হবে, কারণ প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদ, ওই প্রিপেড ইন্স্যুরেন্সের পরিমাণ কমে গেছে। তো আমরা সেই কাজটাই করব, খেয়াল করো। এই যে 2019 ডিসেম্বর 31 ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। 30,000 টাকা 3 বছরের ছিল, সেটাকে 3 দিয়ে ভাগ করলে 1 বছরে বের হয়েছে 10,000। 10,000 ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর 10,000 ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ক্রেডিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। প্রশ্ন হলো ইন্স্যুরেন্স এক্সপেন্সেস যেহেতু 1 বছর অতিক্রান্ত হয়েছে প্রিপেড থেকে, মানে অগ্রিম থেকে 1 বছর খরচ হয়ে গেছে, খরচ হলেই ডেবিট হয়, সেজন্য ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট। আর 1 বছরের প্রিপেড কমে গেছে, প্রিপেড মানে সম্পদ, সেজন্য প্রিপেড ইন্স্যুরেন্স ওই পরিমাণ ক্রেডিট করতে হয়েছে, সম্পদ কমলে ক্রেডিট হয়। আমরা দ্বিতীয় নাম্বার সমন্বয়টা দেখি একটু। ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট ইজ টাকা 20,000 পার ইয়ার, অফিস ইকুইপমেন্ট প্রতি বছর ধরতে হবে 20,000 টাকা। অফিস ইকুইপমেন্টের অবশ্যই ধরলে তার সমন্বয় যাবে, আমরা কিছুক্ষণ আগে শিখছি বেসিক ক্লাসে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, অফিস ইকুইপমেন্টের অবশ্যই একটা খরচ, সেজন্য এটা ডেবিট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট মানে পুঞ্জীভূত অবশ্যই অফিস ইকুইপমেন্টের 20,000 ক্রেডিট। এখন কথা হলো এটা খরচ ডেবিট হয়েছে এক্সপেন্সেস, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কেন ক্রেডিট হয়েছে খেয়াল করবা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা পুঞ্জীভূত অবশ্যই এটা একটা বিপরীত সম্পত্তি হিসাব, অর্থাৎ কন্ট্রা অ্যাসেটস অ্যাকাউন্ট। সম্পত্তি ডেবিট হলে তার বিপরীত সম্পত্তি হিসাবটা ক্রেডিট হয়, সেজন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্টটা ক্রেডিট হয়েছে। সি নাম্বার, হাফ অফ দ্য আনআর্নড সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড ডিউরিং দ্য পিরিয়ড। কথাটার অর্থ কি, এই যে তুমি দেখতে পাচ্ছ আনআর্নড সার্ভিস রেভিনিউ 35,000 টাকা, ওরা বলতেছে এখান থেকে হাফ মানে অর্ধেক আনআর্নড সার্ভিস রেভিনিউ আর্ন দেখাইতে হবে, উপার্জন দেখাইতে হবে চলতি বছরে ডিউরিং দ্য পিরিয়ড মানে। তাহলে আমরা এখন আনআর্নড সার্ভিস রেভিনিউ এটাকে ডেবিট করে দিব, কেন? কারণ আনআর্নড সার্ভিস রেভিনিউ একটা দায়, ওইখান থেকে অর্ধেক যদি কমে যায়, দায় কমলে কি হয়, ডেবিট হয়। সেজন্য আমরা এখন এই যে দেখতে পারতেছো সি নাম্বার দিয়ে আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট করছি, আর পাশাপাশি সার্ভিস রেভিনিউ বাড়ছে, অর্থাৎ আয় বাড়ছে, আয় বাড়লে ক্রেডিট হয়, সেজন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 35,000 টাকা ব্যালেন্স ছিল, তার অর্ধেক বলছে, সেজন্য 2 দিয়ে ভাগ করছি, 17,500 টাকা। ব্যাখ্যা লিখবো, টু রেকর্ড আনআর্নড সার্ভিস রেভিনিউ আর্ন, অনুপার্জিত আয় উপার্জিত হইল। ডি নাম্বার আমরা যদি খেয়াল করি, অন ডিসেম্বর 31 আনইউজ সাপ্লাইজ শোস এ ব্যালেন্স অফ টাকা 4,000, অর্থাৎ এই যে সাপ্লাইজ 10,000 টাকা তুমি ব্যালেন্স দেখতেছো,
ওরা বলতেছে বছর শেষে 10,000 নাই আর 4,000 টাকা আছে, তাহলে বাকি 6,000 টাকা কিন্তু খরচ হয়ে গেছে। এই খরচের কি করতে হবে? এই খরচের এন্ট্রি দিতে হবে। তাইলে খরচ হয়ে গেলে খরচ ডেবিট হবে, আর সাপ্লাইস মানে সম্পদ, ওই সম্পদ কমে গেছে সেজন্য সাপ্লাইসটা ক্রেডিট করে দিতে হবে। অর্থাৎ আমাদের 10,000 ছিল, সেখান থেকে আর 4,000 আছে। অর্থাৎ তোমার পকেটে 10,000 ছিল, সেখানে আর থেকে আর 4,000 আছে, তার মানে 6,000 খরচ হয়ে গেছে। তো সাপ্লাইস এক্সপেন্সেস ডেবিট হয়েছে খরচ বলে, আর সাপ্লাইসের পরিমাণ 10,000 থেকে 4,000 হওয়াতে সাপ্লাইসটা কমে গেছে, সেজন্য সাপ্লাইসটা ক্রেডিট হয়েছে 6,000 ফর টু রেকর্ড সাপ্লাইস এক্সপেন্সেস। এই ছিল আমাদের ক্লাসগুলো ভালো লাগলে তোমরা সম্পূর্ণ বইয়ের ভিডিও রেকর্ডের ক্লাস নিতে পারবে একদম নামমাত্র মূল্যে। কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ডিটেলস জেনে যেতে পারবে, একদম নামমাত্র মূল্যে পুরো সাবজেক্টটা শেষ করতে পারবা। আজকের ক্লাস এখানে শেষ করব, সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।